রূপনারায়ণের তীরে ছবির মতো সাজানো গ্রাম রাধানগর। বাইরের দিক থেকে শান্ত আর স্নিগ্ধ মনে হলেও এই গ্রামের ভেতরেও লুকিয়ে আছে সেই মান্ধাতার আমলের কিছু নিয়ম নীতি আর সংস্কার, যা যুগের পর যুগ ধরে নারীদের চার দেওয়ালের মাঝে বন্দি করে রেখেছে। এই গ্রামেই জন্ম শ্রেয়ার। 18 বছরের এক প্রাণবন্ত মেয়ে, চোখে মুখে তার একটা আশ্চর্য দীপ্তি, যা গ্রামের আর 5টা মেয়ের চেয়ে তাকে আলাদা করে চেনা যায়। সদ্য উচ্চ মাধ্যমিকের ফল বেরিয়েছে, গোটা জেলায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সে। স্কুলের নোটিশ বোর্ডে যেদিন তার নামটা জলজল করছিল, সেদিন আনন্দে কেঁদে ফেলেছিল শ্রেয়া। তার দীর্ঘদিনের স্বপ্ন, শহরে গিয়ে কলেজে ভর্তি হবে, পড়াশুনো শেষ করে নিজে শিক্ষিকা হবে। গ্রামের যেসব মেয়েরা মাঝপথে স্কুল ছেড়ে দিতে বাধ্য হয়, তাদের জন্য একটা স্কুল তৈরি করবে। কিন্তু স্বপ্ন দেখা আর সেই স্বপ্ন বাস্তবে রূপ পাওয়ার মধ্যে যে বিস্তর ব্যবধান থাকে, তা শ্রেয়ার জানা ছিল না। শ্রেয়ার বাবা হারাধনবাবু একজন সামান্য চাষি। সারাদিন মাঠে হাড় ভাঙা খাটুনি খেটে যেটুকু রোজগার করেন, তা দিয়ে অভাবের সংসার কোনো মতে চলে যায়। হারাধনবাবুর কাছে মেয়ের এই সাফল্য কোনো আনন্দের খবর বয়ে আনেনি, বরং তার কাছে এটা ছিল একটা বাড়তি চিন্তার কারণ। মেয়ে বড় হয়েছে, ডানা গজিয়েছে, এবার বেশি দূর এগোতে দিলে আর হাতের মুঠোয় রাখা যাবে না, এটাই ছিল তার একমাত্র ভাবনা। একদিন বিকেলে স্কুল থেকে ফিরে শ্রেয়া দেখল বাড়িতে একটা থমথমে পরিবেশ। মা আরতি দেবী রান্নাঘরের এক কোণে বসে আঁচলে চোখ মুছছেন। বুকটা ছ্যাদ করে উঠল শ্রেয়ার। কি হয়েছে মা, কাঁদছো কেন? আরতি দেবী মেয়ের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। তোর বাবা তোর বিয়ে ঠিক করেছে রে, পাশের গ্রাম শিবপুরের বিকাশের সাথে। আগামী রোববার ওরা তোকে দেখতে আসবে, আর সেদিনই পাকা কথা হয়ে যাবে। শ্রেয়ার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। বিকাশ, তাকে তো সে চেনে। 35-36 বছর বয়স, বিশাল চালের আড়ত আছে। প্রথম পক্ষের স্ত্রী বছর দুয়েক আগে মারা গেছে। সেই বয়স্ক বিপত্নিক লোকের গলায় তাকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। বাবা এটা কি করে করতে পারে মা? আমার রেজাল্ট দেখে তো বাবা জানতো আমি কলেজে পড়তে চাই। শ্রেয়ার গলায় বিস্ময় আর রাগ। ঠিক সেই সময় উঠোনে পা রাখলেন হারাধনবাবু। মেয়ের কথাগুলো তার কানে গিয়েছিল। গম্ভীর গলায় তিনি বললেন, গরিবের ঘরের মেয়ের এত স্বপ্ন দেখতে নেই শ্রেয়া। তোর পড়াশোনার খরচ চালানোর সামর্থ্য আমার নেই। বিকাশের অনেক টাকা, ওরা কোনো পণের দাবি করেনি, উল্টে বিয়ের সব খরচ ওরাই দেবে। এর চেয়ে ভালো পাত্র আমি আর পাবো না। কিন্তু বাবা, আমার বয়স সবে 18, আমি এখন বিয়ে করব না। আমাকে অন্তত নিজের পায়ে দাঁড়ানোর সুযোগটুকু দাও। শ্রেয়া কাকুতি মিনতি করে। হারাধনবাবু ধমক দিয়ে ওঠেন, নিজের পায়ে দাঁড়িয়ে কি করবি? মেয়েদের শেষ গন্তব্য তো ওই শ্বশুরবাড়ি আর হেসেল ঠেলা। বেশি পড়াশোনা করলে জেদ বাড়ে, মানিয়ে নেওয়ার ক্ষমতা কমে যায়। আমি যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলেছি। পরের দুদিন শ্রেয়া কারোর সাথে কোনো কথা বলেনি, কিন্তু সে মনে মনে জানতো তাকে এই অন্যায় মেনে নিলে চলবে না। সে যদি আজ হার মানে, তবে রাধানগর গ্রামের আর কোনো মেয়ে কোনোদিন উচ্চশিক্ষার স্বপ্ন দেখার সাহস পাবে না। ছুটে সে চলে গেল তার স্কুলের প্রধান শিক্ষক ভবতোষ স্যারের কাছে। ভবতোষবাবু শুধু একজন শিক্ষক নন, তিনি যেন এই গ্রামের বিবেক। শ্রেয়াকে তিনি নিজের মেয়ের মতোই স্নেহ করেন। শ্রেয়ার মুখে সব শুনে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। স্যার, আমি কি বাড়ি থেকে পালিয়ে যাব? শহরে গিয়ে কোনো কাজ জুটিয়ে নিজে পড়াশোনা করব? শ্রেয়া মরিয়া হয়ে প্রশ্ন করে। ভবতোষবাবু স্মিত হেসে বললেন, পালিয়ে যাওয়া তো কাপুরুষের কাজ রে মা। তুই যদি আজ পালিয়েছিস, তাহলে তোর বাবা মা সমাজে মুখ দেখাতে পারবে না, আর তোর দেখা দেখি গ্রামের বাকি অভিভাবকরা মেয়েদের স্কুলেই পাঠানো বন্ধ করে দেবে। তোকে লড়াইটা করতে হবে সামনে দাঁড়িয়ে, যুক্তির সাহায্যে, সাহসের সাথে। তুই একা নোস, আমি তোর পাশে আছি। স্যারের কথাগুলো শ্রেয়ার মনে একটা অদ্ভুত জোর এনে দিল। সে ঠিক করলো সে পালাবে না, সে রুখে দাঁড়াবে। রোববার সকাল থেকেই শ্রেয়াদের বাড়িতে সাজো সাজো রব।
শিবপুর থেকে বিকাশ আর তার পরিবারের লোকজন এসে হাজির। বাইরের উঠোনে বড় শতরঞ্চি পেতে বসার ব্যবস্থা হয়েছে। মিষ্টি, নমস্কার আর হাসির আদান প্রদানের মধ্যে দিয়ে বিয়ের দিনক্ষণ প্রায় পাকা হতে চলেছে। আরতি দেবী মেয়েকে লাল শাড়ি পরিয়ে চুলে পরিপাটি করে বিনুনি বেঁধে বাইরের ঘরে নিয়ে এলেন। শ্রেয়ার মুখটা থমথমে, কিন্তু চোখে কোনো ভয় নেই। বিকাশের বাবা হাসি মুখে বললেন, মা লক্ষ্মী, আমাদের বাড়ির বউ হয়ে গেলে তোমার আর কোনো অভাব থাকবে না। সোনার গয়নায় মুড়িয়ে রাখবো তোমাকে। শ্রেয়া মাথা নিচু করে বসেনি। সে সোজা বিকাশের বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আমাকে ক্ষমা করবেন, আমি এই বিয়ে করতে পারবো না। মুহূর্তের মধ্যে পুরো উঠোনে পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। হারাধন বাবুর মুখটা অপমানে আর রাগে কালো হয়ে গেল। কি বলছিস তুই এসব বেয়াদবের মতো? হারাধন বাবু গর্জে উঠলেন। শ্রেয়া এবার উঠে দাঁড়ালো। আমি বেয়াদবি করছি না বাবা, আমি শুধু আমার অধিকারের কথা বলছি। আমার বয়স 18, আমার এখনই বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আমি পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। যে বিয়েতে আমার কোনো মত নেই সেই বিয়ে আপনারা জোর করে দিতে পারেন না। বিকাশ এতক্ষণ চুপ ছিল, এবার সে অপমানিত বোধ করে উঠে দাঁড়ালো। হারাধন বাবু, এই জন্যই বলেছিলাম বেশি পড়াশোনা জানা মেয়ে বাড়ির বউ করার দরকার নেই। মুখে মুখে তর্ক করে, যে মেয়ে গুরুজনদের সম্মান করতে জানে না তাকে আমি বিয়ে করব না। বিকাশের পরিবার রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। তাদের যাওয়ার পথের দিকে তাকিয়ে হারাধনবাবু যেন অপমানে পাথর হয়ে গেলেন। অতিথিরা চলে যাওয়ার পর হারাধনবাবু একটা মোটা বেত নিয়ে তেড়ে এলেন মেয়ের দিকে। আরতি দেবী মাঝখানে দাঁড়িয়ে মেয়েকে আগলে ধরলেন। তুই আমার মুখে চুনকালি মাখালি, আজ তুই এই গ্রামে আমার মাথা নিচু করে দিলি। হারাধনবাবু চিৎকার করতে লাগলেন। তিনি শ্রেয়াকে টানতে টানতে একটা অন্ধকার ঘরের ভেতর ঢুকিয়ে বাইরে থেকে বড় তালা ঝুলিয়ে দিলেন। কাল সকালেই তোকে আমি ঘাট ধরে ওই বিকাশের পায়ে ফেলে দিয়ে আসবো, দেখি কে তোকে বাঁচায়। তোর পড়াশোনা আমি চিরতরের জন্য ঘুচিয়ে দেব। অন্ধকার ঘরের মেঝেতে বসে আছে শ্রেয়া। সে কাঁদছে না, তার চোখে জল নেই, আছে এক অদ্ভুত আগুন। সে জানে কাল সকালটা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার দিন হতে চলেছে। হঠাৎ সদর দরজার বাইরে একটা চেনা সাইকেলের বেল বাজলো, সাথে একটা গম্ভীর কিন্তু পরিচিত গলার আওয়াজ, হারাধন, ঘরে আছো নাকি? শ্রেয়া কান পেতে শুনল, ভবতোষ স্যার এসেছেন। বাইরে তখন সন্ধ্যা নামছে। উঠোনে দাঁড়িয়ে আছেন ভবতোষ স্যার। তার গম্ভীর মুখমণ্ডলে বয়সের বলিরেখার চেয়েও বেশি ফুটে উঠেছে একরাশ বিরক্তি আর জেদ। হারাধনবাবু স্যারকে দেখে কিছুটা থতমত খেয়ে গেলেন। গ্রামে ভবতোষ বাবুকে সবাই যমের মতো ভয় পায়, আবার দেবতার মতো ভক্তিও করে। কি ব্যাপার হারাধন? বাইরে থেকে দেখছি ঘরের দরজায় মস্ত বড় তালা ঝুলছে। চোর ডাকাত ঢুকলো নাকি? ভবতোষবাবুর গলায় প্রচ্ছন্ন শ্লেষ। হারাধনবাবু আমতা আমতা করে বললেন, আগে না স্যার, ওই মেয়েটার একটু মাথা গরম হয়ে গেছিল। বড়দের সামনে মুখে মুখে তর্ক করছিল তো, তাই একটু শাসন করছিলাম। শাসন? 18 বছরের একটা মেয়ে, যে কিনা গোটা জেলায় পড়াশোনায় সবার মুখ উজ্জ্বল করেছে, তাকে অন্ধকার ঘরে আটকে রাখাকে তুমি শাসন বলছো? ভবতোষ স্যারের গলা এবার কড়া হলো। তালা খোলো হারাধন, এখনই খোলো। হারাধনবাবু বাধ্য হয়ে তালা খুলে দিলেন। অন্ধকার ঘর থেকে বেরিয়ে এলো শ্রেয়া। তার চোখ মুখ শক্ত, কিন্তু শিক্ষকের উপস্থিতি তাকে এক অদ্ভুত ভরসা দিল। ভবতোষ স্যার উঠোনের দাওয়ায় বসে হারাধনবাবুর দিকে তাকালেন। আমি সব শুনেছি হারাধন, তুমি বিকাশের মতো একটা বয়স্ক ছেলের হাতে শ্রেয়াকে তুলে দিতে চাইছো, শুধু এই কারণে যে তোমার কাছে মেয়ের পড়াশোনার খরচ নেই। কিন্তু তুমি কি জানো তোমার মেয়ে পরীক্ষায় যে রেজাল্ট করেছে তার জন্য সরকার ওকে প্রতি মাসে বৃত্তি দেবে। ওর কলেজের ভর্তি থেকে শুরু করে বইপত্র সব কিছুর খরচ সেই বৃত্তির টাকায় হয়ে যাবে। তোমার তো এক পয়সাও খরচ নেই। হারাধনবাবু অবাক হয়ে বললেন, বৃত্তি? কিন্তু স্যার, যাতায়াতের খরচ? আর
আর মেয়ে বড় হলে তো একদিন বিয়ে দিতেই হবে, তখন তো আরও বেশি টাকা লাগবে। ভবতোষবাবু শান্ত গলায় বোঝাতে শুরু করলেন, তুমি কি বোকা হারাধন? তোমার মেয়ে যদি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ায়, তবে তাকে তো বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতে হবে না। সে নিজেই নিজের সম্মান আর দায়িত্ব বুঝে নিতে পারবে। আর যাতায়াতের খরচের কথা বলছো, আমি স্কুল থেকে ওর জন্য একটা সাইকেলের ব্যবস্থা করে দেব। তুমি শুধু ওর ডানাটা কেটে দিও না, ওকে উঠতে দাও। স্যারের যুক্তির কাছে হারাধনবাবু ধীরে ধীরে মাথা নত করলেন। সমাজের ভয়, অভাবের তাড়না, সব কিছু যেন ভবতোষবাবুর কথায় ধুয়ে মুছে গেল। তিনি মেয়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে স্যার, আপনি যখন এত করে বলছেন, ও পড়ুক। কিন্তু সমাজে যদি কেউ কোনো কথা তোলে, তার জবাব আমি দিতে পারবো না। পরের দিন থেকেই শ্রেয়ার জীবনে এক নতুন ভোরের সূচনা হলো। ভবতোষ স্যারের সাহায্যে সে শহরের কলেজে ভর্তি হলো। রোজ সকালে সাইকেল চালিয়ে 10 কিলোমিটার দূরের কলেজে যাওয়া আর বিকেলে ফিরে আসা, এই রুটিন শুরু হলো। কিন্তু গ্রামের কিছু মানুষের স্বভাব তো সহজে বদলায় না। শ্রেয়া যখন সাইকেল চালিয়ে যেত, রাস্তার মোড়ে বসে থাকা গ্রামের মোড়ল আর বয়স্করা বাঁকা কথা শোনাতো। ওই দেখো, হারাধনের মেয়ে নবাবজাদি হয়ে কলেজে যাচ্ছে, শেষে তো ওই হাড়িই ঠেলতে হবে। শ্রেয়া এসব কথা শুনতো, কিন্তু কোনো জবাব দিত না। সে জানতো তার নীরবতা আর পরিশ্রমই একদিন এইসব উপহাসের যোগ্য জবাব দেবে। পড়াশোনার পাশাপাশি সে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াতে শুরু করলো। যে মেয়েদের বাবা মায়েরা তাদের স্কুল ছাড়িয়ে দেওয়ার কথা ভাবতো, শ্রেয়া তাদের বাড়ি বাড়ি গিয়ে বোঝাতো। নিজের বৃত্তির টাকা থেকে বাঁচিয়ে সে গরিব ছাত্রীদের খাতা পেন কিনে দিত। ধীরে ধীরে গ্রামের মানুষের চোখের দৃষ্টি বদলাতে শুরু করলো। তারা দেখলো হারাধনের মেয়ে তো উচ্ছনে যায়নি, বরং সে তো গ্রামের অন্য ছেলেমেয়েদেরও পড়াশোনায় সাহায্য করছে। দেখতে দেখতে 3 বছর কেটে গেল। শ্রেয়া শুধু কলেজেই প্রথম হলো না, সে বিএড পরীক্ষাতেও দুর্দান্ত ফল করল। এর কয়েক মাসের মধ্যেই তার কাছে একটি চিঠি এলো, সরকারি স্কুলের শিক্ষিকা হিসেবে তার নিয়োগপত্র। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তাকে পোস্টিং দেওয়া হলো তারই গ্রামের সেই স্কুলে, যেখানে সে একসময় পড়তো। যেদিন প্রথম শ্রেয়া শিক্ষিকা হিসেবে স্কুলে পা রাখল, সেদিন তাকে স্বাগত জানাতে গেটের বাইরে দাঁড়িয়েছিলেন ভবতোষ স্যার। তার চোখে ছিল জল। শ্রেয়া এগিয়ে গিয়ে স্যারের পায়ে হাত দিয়ে প্রণাম করল। ভবতোষবাবু তাকে আশীর্বাদ করে বললেন, আজ আমার শিক্ষক জীবন সার্থক হলো রে মা। তুই প্রমাণ করেছিস মেয়েরা শুধু ঘরের চার দেওয়ালের জন্য জন্মায়নি। সেদিন সন্ধ্যায় শ্রেয়া যখন তার প্রথম মাসের বেতনের খামটা এনে হারাধনবাবুর হাতে তুলে দিল, তখন হারাধনবাবু অঝরে কেঁদে ফেললেন। যে হাত দিয়ে একদিন তিনি মেয়েকে মারতে গিয়েছিলেন, সেই হাত দিয়েই আজ তিনি মেয়েকে জড়িয়ে ধরলেন। আমাকে ক্ষমা করে দিস মা, আমি অন্ধ হয়ে গেছিলাম। তুই আজ শুধু আমার মুখ নয়, গোটা গ্রামের মুখ উজ্জ্বল করেছিস। হারাধনবাবুর গলায় অনুশোচনা আর গর্বের সুর। এর কিছুদিন পরের ঘটনা। গ্রামের আরেক প্রান্তের বাসিন্দা নিমাই দাসের 15 বছরের মেয়ে টুম্পার জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল। টুম্পা শ্রেয়ার কাছেই টিউশন পড়তো। খবরটা পাওয়া মাত্রই শ্রেয়া সেখানে ছুটে গেল। বিয়ের মণ্ডপে তখন হইচই চলছে। শ্রেয়া সোজা গিয়ে দাঁড়ালো নিমাই দাসের সামনে। নিমাই কাকা, টুম্পা এখনো নাবালিকা, আপনি এই বিয়ে দিতে পারেন না, এটা আইনত অপরাধ। নিমাই দাস রেগে গিয়ে বললেন, তুমি মাস্টারনি হয়েছ বলে কি গ্রামের সবার বাড়ির ব্যাপারে নাক গলাবে? আমার মেয়ের বিয়ে আমি দেব, তুমি আটকানোর কে? পরিস্থিতি যখন উত্তপ্ত, ঠিক তখন সেখানে এসে হাজির হলেন হারাধন বাবু। তিনি নিমাই দাসের সামনে গিয়ে দাঁড়ালেন। নিমাই, শ্রেয়া ঠিক কথাই বলছে। তুই যে ভুলটা আজ করতে যাচ্ছিস, আমি কয়েক বছর আগে সেই একই ভুল করতে গিয়েছিলাম। ভাগ্যিস ভবতোষ স্যার সেদিন আমাকে আটকেছিলেন, তাই আজ আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। টুম্পাকে পড়তে দে, ওর পড়াশোনার সব দায়িত্ব আজ থেকে শ্রেয়া, আর ওর পাশে আমি আছি। হারাধন বাবুর এই কথাগুলো শুনে পুরো মণ্ডপ নিস্তব্ধ হয়ে গেল।
যে মানুষটা একসময় মেয়েদের শিক্ষার ঘোর বিরোধী ছিলেন, আজ তিনি নিজেই আরেকটা মেয়ের শিক্ষার অধিকারের জন্য লড়াই করছেন। নিমাই দাস নিজের ভুল বুঝতে পারলেন, বিয়ে ভেঙে দেওয়া হলো। টুম্পা পরের দিন থেকে আবার স্কুলে যাওয়া শুরু করলো। রাধানগর গ্রাম আজ আর আগের মতো নেই। গ্রামের প্রতিটা মেয়ে আজ স্কুলে যায়। বাল্যবিবাহ এই গ্রামে এখন একটা অতীত ইতিহাস মাত্র। আর এই সব কিছুর পেছনে রয়েছে একজন মানুষের অদম্য জেদ আর লড়াই, শ্রেয়া। সে আজ শুধু একজন শিক্ষিকা নয়, সে রাধানগর গ্রামের প্রতিটি মেয়ের কাছে একটা অনুপ্রেরণা, এক আলোর দিশারি। যে অন্ধকার ঘরে একদিন তাকে বন্দি করে রাখা হয়েছিল, আজ সেই ঘরের দেওয়ালে ঝোলানো আছে তার ডিগ্রির শংসাপত্র। আর সেই আলোয় আলোকিত হয়ে উঠেছে গোটা একটা গ্রাম, গোটা একটা সমাজ। ছক ভাঙার এই লড়াই প্রমাণ করে দিল, ইচ্ছে আর সাহস থাকলে কোনো বাধাই একজন নারীকে আটকে রাখতে পারে না।